ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি ক্লাস 9-এর উপপাদ্য নম্বর 23 নিয়ে আলোচনা করব, কারণ সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। আর এই সেকেন্ড ইউনিট টেস্ট এই পরীক্ষার জন্য তোমাদের যে উপপাদ্য নম্বর যে 23 রয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমরা আজকের ক্লাসটি কিন্তু খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা প্রত্যেককেই কিন্তু এই উপপাদ্যটা পরীক্ষায় লিখে আসতে পারবে। আর এই উপপাদ্যের জন্য যে নাম্বারটা বরাদ্দ থাকবে সেটা কিন্তু তোমরা প্রত্যেককেই পাবে, এটা আমার বিশ্বাস। চলো তাহলে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে বলা হয়েছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। দেখো, আমি যখন 20 নম্বর যখন উপপাদ্যটা পড়িয়েছিলাম বা বুঝিয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে কোনো থিওরেম বা উপপাদ্য প্রমাণ করার কিছু ধাপ আছে। সেই ধাপগুলোকে যদি আমরা পরপর যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমরা প্রমাণ খুব সহজে করে দিতে পারবো। দেখো কী স্টেপ, দেখো প্রথম স্টেপটা ছিল সাধারণ নির্বাচন। তোমরা জাস্ট আমাকে একটু টাইম দাও, দেখো প্রত্যেকটা জিনিস তোমরা জলের মতো করে বুঝতে পারবে। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কি বলো তো? পরীক্ষার কোয়েশ্চেনে মনে করো না এই স্টেটমেন্টটা দেওয়া আছে, মনে করো না এই উপপাদ্যটা পরীক্ষায় এসেছে, তাহলে এটা লেখা থাকবে, এটা লেখা থাকবে, এটা স্টেটমেন্টটা লেখা থাকবে। তাহলে এইটা পরীক্ষার কোয়েশ্চেনে যেটা স্টেটমেন্টটা যেটা লেখা থাকবে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে, এটাই হচ্ছে কি বলতো? এটাই হচ্ছে সাধারণ নির্বাচন। বুঝতে পেরেছো? এবার দেখো, এই লেখাঝোকা পড়ে তোমাকে কি করতে হবে? এটা যেহেতু আমি প্রমাণ করব, তাহলে এই লেখাঝোকা পড়ে এই স্টেটমেন্টটা পড়ে আমাকে এখানে একটা সুন্দর দেখে চিত্র অঙ্কন করতে হবে। বুঝতে পেরেছো? যার আমি নাম দেব, এখানে দেখো যে সকল সামান্তরিক বলেছে তার সামান্তরিক আঁকতে হবে আমাকে। তারপরে যাদের একই ভূমিটা একই থাকবে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে আঁকতে হবে, তাহলে এইগুলোকে সুন্দর করে গুছিয়ে এখানে আমাকে একটা ছবি অঙ্কন করতে হবে, চিত্র অঙ্কন। এটাই কি বলতো? এটাই হচ্ছে 2 নম্বর স্টেপে হচ্ছে বিশেষ নির্বাচন আমরা করব। বুঝতে পারছো? তাহলে সাধারণত দেয় থাকবে, বিশেষ নির্বাচন আমরা কী করে করবো? এখানে একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। তো চলো আমরা প্রথমে এখানে এই লেখাটা থেকে পড়ে বুঝে যেটা আমরা পেলাম সেই হিসাবে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। দেখো কি করে অঙ্কন করবো চিত্রটা। দেখো, তুমি প্রথমে কি করবে? এখানে একটা সরল রেখা অঙ্কন করবে। সরল রেখা, মনে করো না এই একটা আমি সরল রেখা এখানে আমি অঙ্কন করে নিলাম, এর আমি একটা নাম দিলাম এবি। ওকে, এবি হলো একটা সরলরেখা। এই এবির সাথে সমান্তরাল করে আর একটা সরলরেখা আমি এখানে অঙ্কন করব। দেখো এবির সাথে ঠিক সমান্তরাল, দেখো দেখো এবির সাথে উপরে আর একটা আমি সরলরেখা অঙ্কন করেছি, এটার সাথে এবির সাথে এটা সমান্তরাল, এর আমি একটা নাম দেবো ডিই। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এবি আর ডিই এখন কিন্তু সমান্তরাল সরল রেখা। কেন? কারণ এদের মধ্যে লম্ব দূরত্ব, এই জায়গাটাতে এরা যদি 5 সেমি দূরে থাকে, এখানে 5 সেমি দূরে থাকবে, আরও টেনে তুমি অসীম দূর পর্যন্ত নিয়ে যাও, তাও কিন্তু এবি আর ডিই এরা পরস্পর 5 সেমি দূরে থাকবে। এদের মধ্যে লম্ব দূরত্ব সর্বদা একই থাকবে, এরা কখনো কাছাকাছি আসবে না এবং কখনো এরা পরস্পরকে ছেদ করবে না। তার জন্য এবি আর ডিই পরস্পর সমান্তরাল সরলরেখা। এবার নিচে যে সরলরেখাটা রয়েছে এবি, এই সরলরেখাটাকে যদি আমি ভূমি ধরে একটা যদি সামান্তরিক অঙ্কন করি তাহলে দেখো আমরা কী পাবো। দেখো এবার আমরা সামান্তরিক অঙ্কন করব নিচের এবি বাহুটাকে বা সরলরেখাটাকে আমি ভূমি ধরে, এবি সরলরেখাকে আমি যদি ভূমি ধরি তাহলে এখানে আমি একটা সামান্তরিক অঙ্কন করছি। দেখো এটা জয়েন করে দাও আর এখান থেকে এরকমভাবে। ওকে, তাহলে এ বি এখানে তুমি একটা নাম দিয়ে দাও সি, আর ডি তো এখানে লেখা আছে, তাহলে এ বি সি ডি এখানে আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম। দেখো এই সামান্তরিকটা দেখো এর ভূমিটা কোনটা বলো তো? এই যে এবি, এবি হচ্ছে এই সামান্তরিকের ভূমি। আর দেখো এবি আর এই ডিই এরা কিন্তু সমান্তরাল সরলরেখা ছিল। তাহলে এই সামান্তরিক যেটা আমি অঙ্কন করলাম এ বি সি ডি, এর ভূমি কোনটা বলো তো? তাহলে এর ভূমি হচ্ছে এবি, আর এই সামান্তরিকটা কিন্তু এবি আর এই যে ডিই এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই কিন্তু আছে, বাইরে কিন্তু যায়নি। দেখো এর ভেতরে কিন্তু এটা রয়েছে। তাহলে এই এবি ভূমির উপরে আমি আর একটা কি করব? আমি আর একটা সামান্তরিক অঙ্কন করব। দেখো এখানে আমি আর একটা সামান্তরিক অঙ্কন করব, খুব ভালো করে তোমরা এখানে লক্ষ্য করবে। তাহলে এবি বাহুটাকেই আমি বা সরলরেখাটাকে আমি বাহু এই ভূমি ধরে আর একটা এখানে আমি সামান্তরিক অঙ্কন করে নেব। এখানে আমি লাল কালি দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু পরীক্ষাতে একটা কালি দিয়েই করবে, পেন্সিল দিয়েই করবে তোমরা। ওকে, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি এখানে দুটো আলাদা আলাদা কালার ব্যবহার করছি। দেখো এই জায়গাটা আমি একটু
যুক্ত করে দিই বাইরে, দেখো এটা। ওকে, তাহলে এ বি, এখানে আমি নাম নিলাম, এখানে ডি ই লেখা ছিল, এখানে ডিই ছিল, ডিই, এটা মনে করানো এফ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমি আর একটা সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি। দেখো এ বি ভূমির উপরেই, দেখো এ বি যে ভূমিটা ছিল এই ভূমির উপরে দেখো এ বি সি ডি এই একটা সামান্তরিক অঙ্কন করেছিলাম। আবার এই এ বি এই ভূমির উপরে দেখো এ বি ই এফ আর একটা সামান্তরিক আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো যে সকল সামান্তরিক, এখানে আমি দুটো সামান্তরিক অঙ্কন করেছি যাদের ভূমিটা একই, দুটোরই ভূমি হচ্ছে এ বি, আর এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করছে। দেখো এ বি আর এ ডিই এরা পরস্পর কী ছিল? সমান্তরাল সরলরেখা। তাহলে এদের ভেতরে, এদের ঠিক মাঝেই কিন্তু দুটো সামান্তরিক কিন্তু আমি অঙ্কন করেছি যাদের ভূমি হচ্ছে এ বি। তাহলে এরকমটা যদি হয়, দুটো সামান্তরিক এখানে আমি যে অঙ্কন করেছি তাদের বিশেষ বৈশিষ্ট্য কি? এদের ভূমি এক আর এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত রয়েছে। তাহলে বলছে যে এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এ বি ই এফ এই সামান্তরিকের ক্ষেত্রফল তোমাকে সমান হবে, এটা এবার প্রমাণ করে দেখাতে হবে। এরকমটা যদি হয়, যাদের ভূমি এক, যারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করবে, তাদের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই লেখাজোখা থেকে এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি সুন্দর দেখে এবং নাম দিয়েছি। তাহলে এটা কি বলতো? এটাই হচ্ছে বিশেষ নির্বাচন। বুঝতে পেরেছো? এবারে বিশেষ নির্বাচনের পর আমরা এখানে যে কাজটা করলাম সেই কাজটা এখানে আমরা লিখবো, সেটা হচ্ছে প্রদত্ত। তাহলে 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ হচ্ছে প্রদত্ত। তাহলে দেখো এবার আমরা লিখবো প্রদত্ত বলে। দেখো তাহলে এবার আমাদের পয়েন্ট হবে প্রদত্ত। তাহলে প্রদত্তের মধ্যে আমরা কি লিখবো? এখানে আমরা যা যা কাজটা করলাম তাই এখানে লিখে দেবো। কি কাজ করেছি? এই যে এ বি সি ডি, এ বি সি ডি এ একটা সামান্তরিক আর এ বি ই এফ এ একটা সামান্তরিক। ওকে, এই সামান্তরিকটা কি হয়? দুটো সামান্তরিক কি বলতো? এ বি ভূমি আর এ বি আর ডিই এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করছে। তাহলে এই লেখাটাই এখানে আমরা লিখবো। এবার তাহলে লিখবে তুমি কি? যে এ বি সি ডি ও এ বি সি ডি আর এ বি ই এফ যে কোনো দুইটি সামান্তরিক, যে কোনো দুইটি এখানে সামান্তরিক রয়েছে। ওকে, তাহলে এ বি সি ডি আর এ বি ই এফ যে কোনো দুইটি সামান্তরিক, যারা এই দুটো সামান্তরিক যারা একই ভূমি, এ বির উপর, যারা একই ভূমি, দেখো দুটো সামান্তরিকেই একই ভূমি এ বির উপর, এবং এই এ বি আর এই ডিই এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, এবং এ বি ও ডিই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে বুঝতে পারলে যে প্রদত্তের মধ্যে এখানে যা যা দেখছি আমি, যা যা করলাম সেটাই এখানে আমি প্রদত্তের মধ্যে লিখে দিয়েছি। তোমরা সহজেই পারবে। প্রথমে এটা পরে তোমরা এখানে একটা চিত্র অঙ্কন করবে, সেই চিত্র থেকেই তুমি এবার এখানে প্রদত্তটা লিখবে। ওকে, এবার দেখো পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য। তোমরা এটা প্রত্যেকেই জানো। এর পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য। ওকে, প্রামাণ্যের মধ্যে কি লিখতে হবে? দেখো কোয়েশ্চেনের মধ্যে তুমি পাবে যে তাদের ক্ষেত্রফলটা সমান হবে। কাদের ক্ষেত্রফলটা? এই একই ভূমি এ বি আর এই ডিই এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যে দুটো সামান্তরিক অঙ্কন করেছি, এ বি সি ডি একটা আর এ বি ই এফ একটা, তাদের বলতে এদের দুজনের কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রফলটা নাকি সমান হবে। বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে কি বলতো? এ বি সি ডি সামান্তরিক এ বি সি ডি, তাহলে লিখবো এখানে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখতে পারো, কিংবা শুধু লিখতে পারো সামান্তরিক এ বি সি ডি, কোনো অসুবিধা নেই। সমান সামান্তরিক
সামান্তরিক এ বি ই এফ, এ বি ই এফ, কিংবা তুমি লিখতে পারো যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল, কিংবা তুমি সামান্তরিক এ বি সি ডি সমান সমান সামান্তরিক এ বি ই এফ, এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো পরের স্টেপ কি, প্রমাণ। এই স্টেপটা তোমরা খুব ভালো করে দেখবে, কারণ এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবার দেখো, এবার আমরা এটা প্রমাণ করব কি করে সেটা তোমাদের বুঝতে হবে। দেখো এখানে যে চিত্রটা অঙ্কন করেছি তোমরা সেখানে আবার লক্ষ্য করো। দেখো যে জায়গাটা আমি লাল কালি দিয়ে হাইলাইট করছি তোমরা সেই জায়গাটা খুব ভালো করে দেখবে। এই জায়গাটা যেমন মোটা করে দিচ্ছে, দেখো এই জায়গাটা দেখো, এই একটা ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ পেয়েছে না, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি বলো তো, যেটা আমি লাল কালিতে যেটা আমি হাইলাইট করলাম, মোটা করে দিলাম, এ এফ ডি, এই একটা ত্রিভুজ। আর দেখো আমি একটা সবুজ কালিতে যেটা হাইলাইট করছি সেটা দেখো। তোমরা পরীক্ষার হলে কিন্তু এই ছবির উপর বারবার দাগ দেবে না, ঠিক আছে, আমি তোমাকে বোঝানোর জন্য এরকমভাবে করছি। তাহলে এখানে দেখো সবুজ কালি দিয়ে আর একটা ত্রিভুজ এখানে আমি হাইলাইট করেছি, দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তোমার কাজ হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, তাহলেই সব শেষ। তাহলে তুমি 5 নম্বর পাক্কা এখান থেকে পেয়ে গেছো। এটা তুমি যদি বুঝতে পেরে গেছো তাহলেই শেষ, কিন্তু তাহলে আর কিচ্ছু নেই এই কনসেপ্ট, মানে এই উপপাদ্যতে। দেখো এখানে যে ত্রিভুজটা আছে তার নাম কি, এ এফ ডি, এ একটা ত্রিভুজ। আর এখানে যে আমি সবুজ কালিতে যেটা আমি বর্ডার করেছি সেটার নাম হচ্ছে বি সি ই। তাহলে এই দুটো ত্রিভুজকে আমাকে এবার কি প্রমাণ করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। এবার তোমরা জানো এই ত্রিভুজটাকে যদি আমি এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে চাই, সর্বসম প্রমাণ করার জন্য এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে যে কোনো 3টি মিল আমাকে খুঁজে পেতে হবে। কি বললাম, 3টে মিল আমাকে খুঁজে পেতে হবে। 3টি মিল যদি আমি খুঁজে পাই তাহলে আমি বলতে পারি এ এফ ডি আর বি সি এফ এরা সর্বসম। আর আমরা জানি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম আমি প্রমাণ করতে পারি, প্রমাণ করে লাভটা কি, তাহলে আমি বলতে পারবো না এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও কিন্তু সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি যে ত্রিভুজ এ এফ ডি, ত্রিভুজ চিহ্ন দিচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন ডেল্টা, তাহলে হচ্ছে এ এফ ডি ও, দেখো এ এফ ডি ও ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই, বিসিই এর, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি, বিসিই আর হচ্ছে এ এফ ডি। বুঝতে পেরেছো? দেখো এই ত্রিভুজের আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো খুব ভালো করে দেখবে। আমরা কি জানলাম একটু আগে, যে এ বি, এই এ বি সি ডি এটা কি ছিল বলো তো, এ বি সি ডি এটা হলো একটা সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই সামান্তরিকের এ বি সি ডি, এই সামান্তরিকের এই এডি বাহু আর এই যে বিসি বাহু এরা পরস্পর কি হবে, সমান্তরাল হবে এবং সমান হবে। তাহলে এই এডি আর এই বিসি যদি সমান্তরাল হয়, আর আমি যদি এই যে ডি উপরে যে ডি আছে না, এটা কিন্তু ছেদক বা ভেদক হিসাবে কাজ করবে। দেখো আমি এখানে আঁকছি, দেখো এডি, এটা হচ্ছে এডি, আর এটা মনে করো বিসি, তাহলে এটা ছিল এডি, দেখো, আর এটা হচ্ছে বিসি। আমি নিচে ভালো করে বোঝানোর জন্য অঙ্কন করছি। আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। বা তোমরা এখানে এই এডিকে যদি একটু বাড়িয়ে দাও এদিকে, আর এই বিসিকে যদি একটু বাড়িয়ে দাও, তাহলে দেখো এই ডিটা একটা ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে। আর আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক বা ভেদক যদি ছেদ করে তাহলে সেখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়। দেখো এইখানে যে কোণটা হবে আর এখানে যে কোণটা পাবো তুমি, মানে ছেদক বা ভেদকের একই পার্শ্বে, এটা দেখো এই অ্যাঙ্গেলটা দেখো এই সরলরেখার দেখো নিচে তৈরি হয়েছে, একই রকম হবে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাও দেখো এই সরলরেখার নিচে তৈরি হয়েছে, এবং ছেদক বা ভেদকে দেখো একই দিকে তৈরি হয়েছে। তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে বলো তো, অনুরূপ কোণ। কী বললাম, অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর অনুরূপ কোণগুলো পরস্পর কী হয়, সমান হয়। এখানেও দেখো এই এডি আর এই বিসি এটা আর এটা যদি সমান্তরাল হয়, কারণ এরা সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এখানের এই কোণটা আর এখানে কি বলতো এই কোণটা কি হবে, এরা পরস্পর অনুরূপ কোণ হিসাবে সমান হবে। বুঝতে পেরেছো? কারণ এই ত্রিভুজের এ এফ ডি, এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ ডি এফ, আর এই বি সি ই এই ত্রিভুজের মানে বি অ্যাঙ্গেল বি সি ই এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে লিখব যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম কি, এ ডি এফ, এ ডি এফ সমান অনুরূপ
অনুরূপ কোণ কোনটা বলো তো? এই কোণটা। এই কোণটার নাম কি? অ্যাঙ্গেল BCE। BCE বুঝতে পেরেছো? এবার কেন এরা অনুরূপ কোণ হিসেবে সমান হলো সেটা আমি বললাম, সেটা তুমি ব্যাখ্যাটার মধ্যে লিখবে। যেহেতু উপরে দুটো ডট আর নিচে একটা, যেহেতু এই AD আর এই BC এরা কি বলতো? সমান্তরাল। তাহলে AD সমান্তরাল BC করবে, এবং এই যে DE ছিল না, এটা এই দুটো সমান্তরাল সরেখাকে কি করেছে? ছেদ বা ভেদ করেছে। তাহলে হচ্ছে DE ভেদক। তার জন্য এই ADর সাথে BC সমান্তরাল ছিল, আর এই DE এই দুটোকে ছেদ করেছিল। তাহলে এখানে কোনটা আর এখানে কোনটা অনুরূপ কোণ হিসেবে সমান হয়েছে। বুঝতে পেরেছো? আবার দেখো অ্যাঙ্গেল, এই জায়গাটা দেখো তোমরা, এই জায়গাটা দেখো, এই AF, এই AF আর এই যে BE এরাও দেখো ABEF, এটাও কি ছিল? এটাও ছিল একটা সামান্তরিক, তাই না? ABEF এটা একটা সামান্তরিক ছিল। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু হলে কি হয়? সমান্তরাল এবং সমান হয়। তাহলে এই বাহুর সাথে এই বাহুটা কি হবে? সমান্তরাল হবে। তাহলে দেখো এবার এই BE আর এই AF যদি সমান্তরাল হয়, তাহলে দেখো আর এই DE যদি আবার ছেদক বা ভেদক হিসেবে কাজ করে, তাহলে এখানের এই অ্যাঙ্গেলটা আর এখানের এই অ্যাঙ্গেলটা কি হবে? এরাও কিন্তু অনুরূপ কোণ হিসাবে সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা লিখবো আবার এই অ্যাঙ্গেলটার নাম কি পাবো বলো তো? এই অ্যাঙ্গেলটার নাম পাবো আমরা AFD। তাহলে AFD, দেখো এই কোণটার নাম কি? AFD সমান সমান অনুরূপ। অনুরূপ কোণ কি বলো তো? অনুরূপ অ্যাঙ্গেল এই কোণটা, এই কোণটার নাম কি বলো তো? এই কোণটার নাম আমি কি পাবো? BEF। বুঝতে পেরেছো? বা BEF, দেখো BEF বা BEC লেখো। তাহলে BEC। এখানে ব্যাখ্যাটার মধ্যে তুমি কি লিখবে? এখানে ব্যাখ্যাটার মধ্যে তুমি লিখবে যে AF, যেহেতু AF সমান্তরাল BE, তাহলে এই AF আর এই BE এরা সমান্তরাল ছিল, এবং এই DE আবার কি বলতো? ভেদক। তাহলে বুঝতে পারলে? এবার দেখো, তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান হলো, যেটা আমি লাল কালি দিয়ে করেছি। দেখো এই একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান হয়েছে। আবার এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান হয়েছে। বুঝতে পেরেছো? দুটো মিল আমি পেয়েছি, আর একটা মিল আমাকে খুঁজতে হবে। কি মিল? দেখো দেখো এই ত্রিভুজে দেখো এই যে বাহুটা, এই বাহুটা এটা একটা সামান্তরিক ছিল, ABCD এটা কি ছিল? একটা সামান্তরিক ছিল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই AD আর এখানে কি বলো তো? এই BC কি বলো? সমান এবং সমান্তরাল হবে। দেখো এই ত্রিভুজের AFD, এই ত্রিভুজের এই বাহুটা রয়েছে, আর দেখো এখানে যে ত্রিভুজটা নিয়েছিলাম এটাও কিন্তু এই বাহুটা। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হলে কি হবে? তাহলে AD আর হচ্ছে BC এরাও সমান হবে, কারণ সামান্তরিকের এরা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারি এবং AD সমান সমান কি বলো তো? BC। এই ADর সাথে BC সমান হবে কেন? কারণ এটা সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান হয়। তাহলে দেখো তিনটে মিল আমি পেয়ে গেছি। এবার দেখো এই ত্রিভুজটাকে তুমি আরেকবার ভালো করে দেখো। এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান ছিল এই ত্রিভুজের। বুঝতে পারছো? আবার এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা মিল পাচ্ছি। আবার একটা বাহু, এই ত্রিভুজের এই বাহুর সাথে এই ত্রিভুজের এই বাহুটা দেখো মিল পাচ্ছি আমি। তাহলে বলতে পারি না তিনটে মিল আমাকে খুঁজতে হবে। তাহলে এই ত্রিভুজের তিনটি মিল এই ত্রিভুজের তিনটি মিলের সাথে আমি খুঁজে পেয়েছি। তাহলে আমি বলতে পারি না যে AFD আর BCE এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা এখানে লিখব, অতএব বলতে পারি আমরা যে ত্রিভুজ AFD, দেখো ত্রিভুজ AFD সর্বসম চিহ্ন হচ্ছে দুটো সমান দাগ দেওয়ার পর একটা ঢেউ খেলানোর চিহ্ন দেবে এরকমভাবে। ত্রিভুজ BCE কি বলতো? সর্বসম। এবার সর্বসমতা কোন শর্ত অনুসারে হলো? তাহলে ত্রিভুজ AFD সর্বসম ত্রিভুজ হচ্ছে BCE। সর্বসমতা অনেকগুলো শর্ত ছিল, তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। সর্বসমতার দেখো এখানে কি ছিল? এটা একটা অ্যাঙ্গেল ছিল, এটা একটা অ্যাঙ্গেল ছিল, আর এটা ছিল একটা বাহু। তাহলে বলতে পারি আমি অ্যাঙ্গেল সাইড, বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলও লিখতে পারো, অ্যাঙ্গেল সাইড লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সর্বসমতার অ্যাঙ্গেল
সাইড শর্তানুসারে বা কোন কোন বাহু শর্তানুসারে, যেটা খুশি তুমি লেখো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তাহলে এই শর্তানুসারে আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমি কি করলাম, সর্বসম প্রমাণ করলাম। আর একটু আগে আমি কি বললাম, যে সর্বসম যদি হয় এরা দুজন ত্রিভুজ দুটো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তাহলে আমি লিখতে পারি যে অতএব ত্রিভুজ AFD সমান সমান ত্রিভুজ BCE, এদের দুজনের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো ত্রিভুজেরও ক্ষেত্রফল সমান হবে। এবার দেখো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি সমান পেয়েছি। এবার আমাদের কাজ কি হবে, দেখো আমি উপরে এইটুকুনি অংশ একটু মুছে দিচ্ছি, ওকে, নিচে জায়গা নেই। দেখো তাহলে দেখো এবার আমরা কি লিখব, এবার আমাদের কাজ হবে এই যে দেখো ABED, দেখো এখান থেকে ABED পুরোটা একটা কি বলতো, পুরোটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা পুরোটা একটা চতুর্ভুজ। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে লিখব যে অতএব ABCD পুরোটাকে, এই পুরোটাকে যেটা আমি মার্কার দিয়ে দেখো বলাচ্ছি, দেখো এই জায়গাটা ABED পুরোটা কি বলে একটা চতুর্ভুজ। তাহলে লিখব ABEF বা ED চতুর্ভুজ। তাহলে ABED চতুর্ভুজ থেকে যদি আমি বাদ দিয়ে দিই কি বলতো, এখানের এই যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, দেখো এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই ত্রিভুজ BCE, ত্রিভুজ BCE সমান সমান, দেখো এই অংশটা করে মুছে দিচ্ছি, সমান সমান চতুর্ভুজ ABED, চতুর্ভুজ ABED থেকে আবার যদি মাইনাস করি আমি এই যে AFD ত্রিভুজটা, ত্রিভুজ AFD। বুঝতে পারছো? তাহলে পুরো চতুর্ভুজ ABED থেকে যদি আমি এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে আমি দেখো এই দেখো আমি সামান্তরিকটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে পুরোটা থেকে, পুরো ABED পুরোটা থেকে যদি আমি এইটুকুনি অংশ যদি বাদ দিয়ে দিই, এই ত্রিভুজটা ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে ABCD এই দেখো সামান্তরিকটা পাবো। একই রকমভাবে ABED এই পুরো চতুর্ভুজ থেকে যদি আমি এই ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই ক্ষেত্রফলটা, তাহলে আমি ABEF এই সামান্তরিকের কিন্তু আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝতে পারছি? তাই করেছি। অতএব ABED চতুর্ভুজ থেকে যদি আমি ত্রিভুজ BCE এটা যদি মাইনাস করি তাহলে আমি এই দেখো ABCD এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। একই রকমভাবে পুরো চতুর্ভুজ থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে আবার ABEF এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার কি লিখবো এখানে, তাহলে এবার আমরা লিখব যে অতএব কি বলতো ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান এটা কি বলতো, এটা হচ্ছে ABEF সামান্তরিকের কি বলতো, ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে দেখো এটা তো বলেছিল যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ABEF সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে, তাই এসছে। এবার দেখো তোমরা ভালো করে বিষয়টি বুঝে নাও যে চতুর্ভুজ থেকে ABED চতুর্ভুজ থেকে কেন এটা বাদ দিলাম, কারণ আমরা জানি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হয়েছিল, সর্বসম প্রমাণ করেছিলাম। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান হবে। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে এদের ক্ষেত্রফলগুলো কিন্তু সমান হবে। তুমি মনে করো নাও এই ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো নাও 10 বর্গ একক, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 10 বর্গ এককই হবে। আর পুরো ABED যে চতুর্ভুজটা ছিল তার ক্ষেত্রফল সাপোজ ধরো না তুমি 20 বর্গ একক। তাহলে দেখো 20 থেকে যদি আমি 10 বাদ দিই, তাহলে 20 থেকে 10 বাদ দিলে দেখো 20 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, এটা এখানে যে সামান্তরিকটা পাবো তার 10ই থাকবে। আর একই রকমভাবে পুরোটা থেকে যদি আবার 10 বাদ দিয়ে দিই,
এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, তাহলে কিন্তু এই যে সামান্তরিকটা থাকবে সেটাও কিন্তু 10ই হবে। তাহলে বুঝতে পারছো, এটাই হয়ে গেল কি বলো তো, এটা প্রমাণ। তার এখানে লিখে দেবে তুমি কি, প্রমাণিত। তাহলে বুঝতে পারলে প্রমাণটা কিন্তু খুবই সহজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই প্রত্যেকে একটা করে লাইক এবং কমেন্ট করবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।